এই বাইরে গেছে, কিন্তু একদম বাইরে গেছে। মানে সন্ধ্যায় আমি যে চিত্র দেখতে, এই যে সর্বশেষ বাড়িটা পড়তেছে, সর্বশেষ বাড়িটা একদম লেকের পারে যে ঘরটা, সেই সর্বশেষ ঘরটা আগুনটা লাগছে এখন। না, তখন আগুনটা এখান থেকে অনেকটা ভেতরে ছিল, শুরুতে যখন ছিলাম আগুনটা অনেকটা ভেতরে ছিল। একদম লেকের পারে, যে লেকের পার ঘেঁষা যে ঘরগুলো ছিল, সর্বশেষ যে আগুনটা জ্বলছে সেই লেকের পারের ঘরগুলোতে জ্বলছে। গত 1 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ানো ছিলাম, আমি এখনো পর্যন্ত তৎপরতা ওরকম চোখে পড়ে না আগুন নিভানোর। অথচ এখানে গোড়ায়, লেকের গোড়ায় এই বস্তিটার অবস্থান, কোনো দৃশ্য আমরা দেখিনি আগুন নিভানোর। ঢাকা শহর যদি এইভাবে পুরে তাহলে গ্রাম শহরে কি ফোনে কথা বলি লাগলেন ভাই, কেউ ফিল করছেন আগুনের তাপ কিন্তু আমাদের গায়ে লাগছে? আমরা অনেকটা দূরে। ইয়া আল্লাহ, রহম করো আল্লাহ। সর্বশেষ বাড়িটা একদম লেকের পারে যে বাড়িটা, সেটা জ্বলতেছে এখন ধাও ধাও করে। এখনো অসংখ্য মানুষ ওই পারে আটকা পড়ে আছে, ওরা কিভাবে আসবে? ওইখানে মানুষগুলো বাঁচবে কিনা সেটাও বলা যেতেছে না। এখানে ভালো পর্যবেক্ষণ নাই যে নাওগুলা গিয়ে ওই মানুষগুলো নামবে। আরে সর্বশেষ বাড়িটাতে আগুন লেগে গেছে, আর কখন, আর কখন? দেখেন দেখেন, দেয়ালটা কিন্তু আলোকিত হয়ে গেছে আগুনে, তাপ লাগতেছে, আমাদের ফেসে তাপ লাগতেছে এসে। এই নৌকার জায়গাটা খালি করেন, নৌকার জায়গাটা খালি করেন, নৌকার জায়গাটা খালি করেন। আমরা তাপ পাইতেছি ভাই, রাস্তাটা খালি করে দেন, সবাই যান। আমার বাসা বস্তিতে ভাই, আমি জানি ভাই। আপনি গেছেন সাহায্য করতে, নিজের মনে করে লয়ে গেছেন। আমার 7 লাখ লাগছে, ফ্রিজ আছে বুঝছেন, শরীরটাকে ভাই ফ্রিজটা পুরো লোক আমার দেন। দেখছেন মাথায় দিছে, টিভি লয়ে আইছে এক মহিলা, ট্রেঙ্গাতে ওটাছে খালা আমার কাছে দেন। মহিলা টানতাছে আমার টিভি, আমার টিভি। এটা কোনো কথা? এটা কোনো কথা ভাই? এখানে সবাইকে ভালো আমার সঙ্গে কথা না। আমি যেখানে দাঁড়ানো এখন অনেকটা দূরে, এখানেও আগুনের তাপ লাগছে আমার শরীরে। আল্লাহ, কতটা ভয়াবহতা হতে পারে আগুনের, এই লেলিহান শিখা কতটা ভয়াবহতা হতে পারে সেটা খালি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। এখানে লেকের পারে তাও আগুন নেভানোর মতো আমরা কোনো কিছু দেখতে পেলাম না। আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে দোয়া করে ভাই, ওদের মালগুলা ধরে রাখতে আইছি লোকের ধারে গিয়া দিরা মাল সামান যাইতে পারো ওইদিকে মাল সামানে ভর্তি হয়ে গেছে, ওদিকে দাও। আমি একটা চিন্তা ছিল না, হলে না কানে হলে না। এটা হচ্ছে রাজধানীর করাইল বস্তিতে, গুলশান 1-এর পাশে যে করাইল বস্তি রয়েছে, সেখানে হচ্ছে এই আগুনের এই ভয়াবহতা এখন চলছে। ওই পরে জাগার গাদা ওইদিকে নিয়ে যাবে, এইদিকে এই আগুন লাগছেও সিলিন্ডার থেকে, আর এই আগুন বাড়ছেও সিলিন্ডারের কারণেই। ঠিক আছে, সব শুকা দিলিস না আবার।
কাঠ বাস সব কিছু আর এখন তো সব ড্রাই হয়ে আছে, বৃষ্টি নাই। সব শুকিয়ে গেছে। গ্যাস নাই কতদিন ধরে, সবাই লার্কি ঢুকাইছে বাসা। লার্কার সিলিন্ডার, এটা একজন বলতেছিল গ্যাস নাই অনেক দিন ধরে, এই লেগে যে লাইনের গ্যাসটা বন্ধ করে দেওয়ার কারণে এই আগুনের এই তীব্রতা। লাকড়ি আর গ্যাসের সিলিন্ডার প্রায় 1.5 মাস ধরে। করাইল বস্তিতে আগুনের এই ভয়াবহতা। ও আল্লাহ, আল্লাহ ক্ষমা করো সবাইকে। প্রায় 1 ঘন্টা হলো আগুনটা লেগেছে। আগুনটা নেভানোর মতো কোনো কিন্তু তৎপরতা চোখে পড়ছে না। খবর পেয়েছিলাম যে হচ্ছে একটা গাড়ি ঢুকতে পেরেছিল ফায়ার সার্ভিসে, কিন্তু আসলে কি করতে পেরেছে? কিছু করার নাই, কিছু করার নাই। হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারতো। এখানে এতগুলো মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। আমরা কি দেখলাম, বনানীতে যখন আগুন লাগলো তখন আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা দেখলাম যে হেলিকপ্টার চলে আসছিল, কিন্তু এইখানে এরা যে বসবাস করে এরা কি মানুষ না? কতটা তীব্রতা আগুনের আমরা দেখতে পাচ্ছি। আমি 1 ঘন্টার বেশি সময় ধরে এখানে শুরু থেকে আমরা তো দেখতে পাচ্ছি না কিছুই। এখন ধোঁয়া ছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। ভোটার 3 লাখ হইব, লাখ লাখ ভোটার, এদেরকে শুধু নির্বাচনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা কি দেখলাম, সবকিছু পুরো ছাড়কার হয়ে গেল গা। মানুষ বের হইতে পারতেছে না। আমি কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলে দিছি, ছেলে বের হইছে, মা কই জানে না। আমার গণিতে পাইতে তাই ছেলেটা কোচিং এ গেছে, আসছে খালি গায়ে চলে আসছে, ব্যাগ ফেলে চলে আসছে। আমি তো লোক পাচ্ছি না। আমি অনেককে ফোনে কথা বলে দিছি আমার ফোন দিয়ে। এই অবস্থার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না। এত পানি এখানে থাকার পরও কি করে আগুন না নিবে? হ্যালো, অবস্থা ভালো না, সব কিছু সরকারি দিকে সব কিছু। এই গুলশানের গুজারাঘাটে কি পানির কোনো অভাব আছে? বুঝতে পারি না, আমি আগুন আটকা পড়ে গেছি। আমি আমার জানালি আমি এবার পার হয়ে যাইছি। আমি কথা দিতে পারি নাই, বাইরে আমি ফোনে পাইতেছি না। আবারও ফোনে চার্জ পাই না। আবার শহর থেকে আমি ফোনে কারোরই পাই না। আমি আবারও পাইতেছি না ফোনে। আপনার তো কইতে পাই আছে, কিন্তু বাইরে ফোন করে না। আচ্ছা, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। ঢোকা তো কায়দা নাই তো, সব বন্ধ তো। আগুন এখানে নৌকা নৌকা আগুন ঢোকা মানে কায়দা পাইতেছি না। এখানে অনেকেই আমি দেখলাম যে শুধু হাত পা নিয়ে বেরোচ্ছে। কেউ ফোন আনতে পারে নাই, খোঁজ খবর নিতে পারছে না, টাকা আনতে পারে না, টাকা আনতে পারে নাই, কিচ্ছু আনতে পারে না কেউ। কারণ সেই শরীর নাই তো। আমার এই দেখেন, এখন মেইন রোডে আসতে কিন্তু আর বেশি নাই, মানে একদম মেইন রোড থেকে রাস্তা দেখা যাবে। এখন এই জায়গাটা দেখেন আপনি, কিছুক্ষণের মধ্যে এই জায়গাগুলো খালি হয়ে যাবে। আমি ঢুকতে পারি না। একটা হেলিকপ্টার আসতে পারে না, হেলিকপ্টার। এখানে কি পানির কোনো অভাব আছে? এত হাজার হাজার পানি ঢিল আর আগুন সব করতে। হ্যাঁ, যে মসজিদের ছাদে কিছু লোক দেখা যাচ্ছে এখানে। ওই যে লোকগুলো দেখা যাচ্ছে মসজিদের ছাদে। এরা বের হবে কিভাবে? এরা তো এখন লাফায় পড়া ছাড়া এদের আর কোনো উপায়ই নাই। কিন্তু এই পানি মেরে কি করবে আসলে? দেখেন গাছটা যে পুড়ছে, দেখেন না ভয়ভীত নাই ওদের। হ্যালো, গাছটা কিভাবে পুড়ছে, গাছটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। করাই নিয়েছে মামা, আমাকে আফাক বাসাতে সব পুড়ে দিয়েছে তো, করাই নিয়েছে। অবস্থা ভালো না মামা, আমি কইতে পারি না কি অবস্থা হয়। হেরা কোথায় আফাক ফোনে পাইতেছি না, কিছু না। আমি ঢুকতেও পারতেছি না, আগুন সব এই করতেছি। কতটা তীব্রতা আগুনের, এইখান থেকে আমরা কতটা দূরে। আর এখন কিন্তু প্রচন্ড বাতাস বইছে, কিন্তু এই আগুন কিন্তু আর নিয়ন্ত্রণে আসার সুযোগই নেই। শুরুতে কিন্তু এত বাতাস ছিলই না, শুরুতে এত বাতাস ছিল না। এখন দেখেন আর কিছুক্ষণের মধ্যে মেইন রোড থেকে আগুন দেখা যাবে, সমস্ত বাড়িগুলো পুড়ে যাবে। এই দেখেন আগুনের যে তীব্রতা দেখেন না ভাই, ওইদিকে দেখেন আপনি, ওইদিকে দেখেন। ক্যামেরায় তো সবকিছু দেখা সম্ভব না, আপনি দেখেন না। ওরে কত ভয়াবহ গর্জন, এক একটা ঘর পুড়ছে, এক একটা সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে। আগুনের তীব্রতা কতটুকু দেখেন ভাই, বলা হচ্ছে কিন্তু কই, আমরা তো দেখছি না। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কই এখানে সরকারের লোকজন কোথায়?
আমি র্যাঙ্কসের বিল্ডিং এর লগে দিয়া একটা গাছ ধরে গেছে দেখেন। হ্যাঁ, এটা যে দেখলাম গাছটা পুড়ে যাচ্ছে, কত বড় গাছ পুড়ে যাচ্ছে। আইসে তো পানি দিতে আছে, কিন্তু পানির গায়ে ঢুকতে পারে না, গাড়ি আইসি, গাড়ি এসে গায়ে ঢুকতে পারতেছে না। কই তোরা? মানুষের আহাজারি রে এখানে। শুরুতে কিছুদিন আগেই নাকি 1 বছর ধরেই নাকি ওখানে হচ্ছে গ্যাসের যে লাইন ছিল সেই লাইন বন্ধ করে দিচ্ছে, আর বন্ধ করে দেওয়ার কারণে এখানে প্রচুর লাকড়ি আর সিলিন্ডার গ্যাসের সরবরাহ বেড়ে গেছে। আগুনটা লেগেছে মূলত সিলিন্ডার থেকে। এরপর সন্ধ্যার পর থেকে একটার পর একটা সিলিন্ডার কিন্তু ব্লাস্ট হচ্ছে। ব্লাস্ট হওয়ার কারণে কিন্তু আগুনের এই তীব্রতা বেড়ে গেছে। মাত্র 2টা ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। 2টা গাড়ি এসে আসলে কি করবে এখানে? এই যে এত বড় গাছটা পুড়ে যাচ্ছে। এই নৌকাটা আরো বামে নিয়ে লাগাও, নৌকাটা আরো বামে নিয়ে লাগাও। এদিকে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে, সিলিন্ডার। রাজধানীর করাইল বস্তিতে এই আগুনের যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, ভয়াবহ আগুনের তীব্রতা। বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ওটা মসজিদ। এখানে সব পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে, সব পুরো ছারকার হয়ে যাচ্ছে। ফোন করতে চাইলে ফোন করতে পারবেন। যত খুশি তত কথা বলতে পারবেন, ফোনে টাকা আছে। হেলিকপ্টারও পড়া নাই, না না হেলিকপ্টার নৌকা চালায় যান। অসহায় মানুষের কাছে কেউ দাঁড়ায় না। বাইরে ভাঙতা স্যার। আরো আগে আজান দেওয়া দরকার ছিল রে। ভাই দেন সবকিছু বাইরে উঠতে আগে সবকিছু বাইরে উঠতে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে করাইল বস্তি, সেখানে এই আগুনের যে নির্মমতা, আগুনের যে ভয়াবহতা দেখতে পাচ্ছেন। চোখের সামনে আমি 1 ঘন্টা ধরে এখানে ছিলাম, চোখের সামনে সবকিছু পুরো শেষ হয়ে গেছে, সবকিছু চোখের সামনে পুরো শেষ হয়ে গেছে। আমি অনেক মানুষকে দেখেছি কাছে থেকে যারা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জামা কাপড়ও যে নিয়ে আসবে সেই সুযোগও তাদের গায়ে ছিল না। অনেককে আমি নিয়ে আসতে দেখেছি খালি গায়ে বাচ্চাদেরকে নিয়ে আসছে। বাতাসের তীব্রতা আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যার কারণে আগুনের যে ভয়াবহতা সেটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা। হেলিকপ্টার আসছে? না না, ওটা ড্রোন। ড্রোন, ড্রোন, এটা হেলিকপ্টার না। এটা হেলিকপ্টার তো দেখতে পাচ্ছি না আমরা কোথাও।
না শেষ শেষ, এটা আর বাঁচানোর সুযোগই নেই, নাই যে বাতাস উঠছে তো সুযোগ নেই, আর কোনো মানে সম্ভাবনাই নেই এই আগুন নিয়ন্ত্রণে আনার। একটাকেও বাঁচাতে পারবো না। মানে একটা কাজ করো, এখানে বাঁচা সম্ভব না। এখানে যোগাযোগ ব্যবস্থা তো খুবই খারাপ। নৌকা হচ্ছে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম, আর বাই রোড যেগুলো রাস্তা আছে সেটাও খুব সংকীর্ণ রাস্তা, যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করাই বেশ কঠিন, মানুষের চলাচল করাও বেশ কঠিন এখানে। আর ব্যাপারটা হচ্ছে যে অফিস শেষ হওয়ার ঠিক পরপরই শুরু হয়েছে এটা, মাগরিবের আজানের ঠিক পরপরই আগুনটা লেগেছে, তখন অনেকেই বাইরেই ছিল। 5টা থেকে আগুন লাগছে, 5টা থেকে লাগছে, 5টায় 2 ঘন্টা। কয়টা বাজে আগুন? আচ্ছা, আমি যখন দেখি, আমি তখন লিংক রোডের মোড়ে, লিংক রোডে মাথায়, তখন থেকে আমি দেখলাম 2 ঘন্টা। আমি এখানে 1 ঘন্টার বেশি সময় ধরে আছি। আমি 1 ঘন্টা করে প্রথম লাগছে তখন থেকে আছি আমি। আচ্ছা, আমি তখন লিংক রোডে ছিলাম, তখন থেকে দেখে আমি ওখানে মোটামুটি দৌড়েই আসছি। এটা হচ্ছে ঢাকায় করেল বস্তি, গুলশান 1-এর পাশে, এটা ফেরিঘাট এলাকা বলা হয় এটাকে। গাছটা কিন্তু পুরো শেষ, গাছটা কিন্তু আর দেখা যাচ্ছে না এখন। মানুষ তো যতই ভাঙ্গুক আর ভাঙচুর যাই করুক, আগুন আর নিয়ন্ত্রণে আসা সম্ভবই না। শেষ এই আগুন, আগুন আমরা আয়ত্তের বাইরে চলে গেছে, একদম নিয়ন্ত্রণের বাইরে চলে। এখন মোটামুটি প্রায় আপনি দেখেন দেখছেন এখান থেকে এই পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা হয়ে গেছে প্রায়। আপনার ভিতরে কিন্তু আরো আছে। হ্যাঁ, এটা আপনি খালি এক সাইড দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে না এটার ভেতরে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে, আমি জানি, কিন্তু আমি লেন্থ বলতেছি। দেখেন জায়গা অনেকটা বেড়ে গেছে না, এখন তো সম্ভব না। আগে তো অল্প জায়গা ছিল। ওই দেখেন একদম বাউন্ডারি পার হয়ে চলে যাচ্ছে আগুনটা, যে নতুন যে ধোঁয়াটা দেখা যাচ্ছে। এই যে ঘরটা আগুন লাগছে, এই যে ঘরটা আগুনটা লাগছে, টিনের ঘরটার মধ্যে। এই যে কালো ধোঁয়াটা যেখান থেকে আসতেছে, কিন্তু শেষ সেটা, এই যে কালো ধোঁয়াটা।
ইস, শেষ শেষ রে। ইস, কতটা ভয়াবহতা। তাপ অনেক আগে থেকে লাগতেছিল আমাদের ফেসে এসে। ইস, কতটা উপরে আগুন উঠে গেছে। ইস, একদম সর্বশেষ বাউন্ডারি ঘরটাতে আগুনটা লেগে গেছে এখন। একদম ধাউ ধাউ করে জ্বলছে। ওইটা মনে হয় 3 তলা একটা ঘর ছিল না, 4 তলা। এই 4 তলা ঘরের চালটা পুড়তেছে এখন। 4 তলা ঘরের ওই চালটা এখন আর পুড়তেছে। হ্যাঁ, এটা ভাঙিয়ে উপর থেকে আরেকটার মধ্যে পড়বে, সেটার মধ্যে লাগবে সর্বশেষ। আর মনে হয় কয়েকটা ঘর বাকি আছে। আর এই অল্প কয়েকটা ঘর যদি জ্বলে যায় সেই ক্ষেত্রে লেকের একদম সর্বশেষ বাউন্ডারিতে চলে আসবে। আগুনের তাপ কিন্তু আমাদের গায়ে লাগছে এসে। আল্লাহ আল্লাহ। কতটা ভয়াবহ আগুন জ্বলছে রে। যে একটা নৌকাতে করে কিছু লোক আসছে ওখান থেকে। নৌকা ছাড়া তো এখান থেকে বের হওয়ার রাস্তা খুবই কম। ছোট একটা রাস্তা আছে পায়ে হাঁটার, কিন্তু এটা আসলে খুবই তুলনামূলক অপ্রতুল স্পেস। এই হচ্ছে গুলশান একের সেই আলিশান যেখানে ভদ্রলোকরা বসবাস করে। ঠিক এর পাশেই পুড়ছে, কিন্তু আমরা ওরকম তৎপরতা দেখতে পাইনি আসলে। সর্বশেষ যে বাড়িগুলো ছিল লেকের একদম গোড়ায় যে বাড়িগুলো ছিল সেগুলোতে এখন আগুন ধরে গেছে, সর্বশেষ বাড়িগুলোতে। অর্থাৎ এখন আর আগুন দেখার জন্য কাউকে কাছে আসতে হবে না। কতটা ভয়াবহতা হয়েছে সেটা মহাখালী গুলশান যে রোড, গুলশান একের যে রোড রাস্তা রয়েছে সেখান থেকে প্রকাশ্যে আপনি দেখতে পারবেন যে সব পুরে ছারকার হয়ে গেছে। নৌকা দিয়ে অনেকে চেষ্টা করছে এখনো সর্বশেষ চুনার যা আছে আশ্রয়স্থল সেগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু আসলে সুযোগ একেবারেই কম। কারণ এই নৌকাগুলো এখন গিয়ে ফিরে আসতে পারবে কিনা সেই নিশ্চয়তা আসলে দেওয়া যাচ্ছে না। কারণ আমি প্রতি কয়েক সেকেন্ডে একটা নতুন নতুন ঘর পুড়তে দেখছি এখানে দাঁড়িয়ে থেকে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর চেষ্টা আমরা একটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওই যে উপরে দেখা যাচ্ছে পানি দিচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সাবধানে, বাসটা নিয়ে কেউ ভেঙে পড়বেন না। পানি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে, এটা মাত্রই চোখে পড়লো। মনে হয় না এটা খুব একটা মানে আগুনের যতটা ভয়াবহতা যতটুকু
ততটুকু আসলে আগুনের তুলনায় পানির পরিমাণ খুবই মনে হচ্ছে কম। দেখতে পাচ্ছেন আপনারা ওই জায়গাটাতে সামনে এই যে পানির একটা ফ্লো দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদের বাসায় আগুন ধরে সর্বশেষ বাড়িগুলো এখন পুড়ছে, আর কয়েকটা বাড়ি পড়লেই একেবারে লেকের গোড়ায় চলে আসবে আগুন পুড়তে পুড়তে। আরো সম্ভবত 200 সম্ভাবনা আছে। ফায়ার সার্ভিসকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা পানি সরবরাহ করছে, কিন্তু সেটা তুলনামূলক খুবই কম। ফায়ার সার্ভিসের লোকেরাও রিস্ক নিয়েছে, কারণ এটা বস্তি এলাকাতে হওয়ার কারণে যোগাযোগ ট্রান্সপোর্টের জন্য খুব ভালো আসলে সুযোগ সুবিধা এখানে নেই। তাদেরকেও চাইলেও এখন দোষারোপ করা যাচ্ছে না, তবে আরো আগে থেকে শুরু করতে পারত। আগুনের তাপ এই মুহূর্তে চেহারায় লাগছে, এখানে এসে গায়ে আগুনের তাপ আমরা ফিল করছি। আর মনে হয় 2-4-5 মিনিটের মধ্যেই আসলে সমস্ত ঘর বাড়িগুলো পুরো একেবারে লেকের গোড়ায় চলে আসবে মনে হচ্ছে। এই যে ওই পারে ভদ্রপল্লী, আর এই ভদ্রপল্লী থেকেই খুব কাছেই কিন্তু প্লেন হয়ে গেছে। এই যে সর্বশেষ বাড়িটা পড়ছে, সরকার সব শেষ, সব শেষ। সব সব শ্রীনাপা, এটা হচ্ছে রাজধানীর করাইল বস্তি, আপনি চেনেন করাইল বস্তি, সেখানেই আগুনটা লেগেছে। সন্ধ্যার সময় ঠিক 5টার সময় আগুনটা লাগে। ফায়ার সার্ভিসের লোকজন 3.5 ঘন্টা হয়ে গেছে। কিন্তু পুরা বস্তিতে আগুন লাগছে, তো মনে করি ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিস আগুনে তারা যেতে পারে না।
আচ্ছা, এই সাইডের বাড়িগুলোতে আর একটু বাঁচানোর চান্স আছে এই সাইডের বাড়িগুলো? না আসলে ওরা তো অনেকটা দূরে ফায়ার সার্ভিসের যে দেখা যাচ্ছে এইখানে এই হ্যাঁ। মসজিদের পরে তার ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই, সুযোগই নাই, তার মানে এই বাড়িগুলো বাঁচানোর কোনো চান্স নাই। চান্স না। যদি পারে পিছন থেকে যদি দেয় তাহলে একটু বাঁচতে পারে। আমি যে র্যাঙ্কার কোন তোমরা কই ওকে ওকে শুনতে পাইছো 3 ঘন্টা যাবে তখন ফায়ার সার্ভিস কাটতে হবে, কিন্তু ফায়ার সার্ভিস আর থানা কাটতে নিয়ন্ত্রণে আনতে পারছে না। বসতে তো প্রতিটা রুমে রুমে সিলিন্ডার ফাড়ে, খালি সিলিন্ডার ফাড়ে। কথা বলতে পারেন তোমার খালি গ্যাস সিলিন্ডার ফাটতো খালি গ্যাস সিলিন্ডার ফাড়ে, একটার পর একটা গ্যাস সিলিন্ডার ফাটে। এ কারণ নাম্বার মুখস্থ আছে কথা বলতে পারেন ও আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই সর্বশেষ বাড়িগুলো হয়তো জ্বালায় ফেলবে। ফায়ার সার্ভিস ওই ছাদের উপরে চেষ্টা করছে না, ওই ফায়ার সার্ভিস না, ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে না না, কেমনি আপনি দেখেন কতটা জায়গা জুড়ে আগুন, আর ওই যে একটা পাইপটা দিচ্ছে, ওই যে ভবনটা পড়তেছে ওটার মধ্যে কিন্তু পানি দিচ্ছে, কিন্তু লাভ কিন্তু খুব একটা হচ্ছে না, না 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 পানি দিয়ে তাই না? ওই যে দিচ্ছে কিন্তু আগুন, পানি দিচ্ছে কিন্তু কি লাভ হচ্ছে না। আর এখন যে বাতাস, বা রে বা আমার বাসার মিনিমাম আমার ঘর এই আগুনটা এখন আমি যে দুইটা বাড়ি দেখতে পাচ্ছি, একটা 3 তলা একটা 4 তলা, যদি উপরে টিন ছিল, দুইটা বাড়ি পুড়ছে এবং 4 তলা বাড়িটাতে বোধহয় ফায়ার সার্ভিস চেষ্টা করছে, কিন্তু আসলে সুযোগ নেই, অনেক আগেই আসলে আগুন ধরে গেছে, যার কারণে ফায়ার সার্ভিস যত চেষ্টাই করুক আগুন নিয়ন্ত্রণে আনার কোনো সুযোগ একেবারেই নেই। আসলে অনেকটা বড় এলাকা জুড়ে আগুনটা জ্বলছে, ফায়ার সার্ভিস সাথে কতটুকু ক্যাপাসিটি তাদের আছে যে এই মুহূর্তে তারা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে আগুনটাকে, কোনোভাবেই সুযোগ নেই। আর ব্যাপার হচ্ছে এখানে টিন এবং কাঠের বাড়ি ঘর হওয়ার কারণে, আর এখন শীতকাল, সবকিছু শুকনো, গ্যাসের সিলিন্ডার একটার পর একটা ব্লাস্ট হচ্ছে, শুকনো লাকড়ি সবকিছু মিলেই কিন্তু আগুনটা আসলে এইভাবে ভয়াবহ রূপ নিতে আসলে সুযোগ পেয়েছে। গুলশান খালি সিলিন্ডার ফাটে, এবং আগুনটা লেগেছে কিন্তু সিলিন্ডার থেকে, সিলিন্ডার থেকে মানে এখানে আমাকে শুরুতে যখন আসছি যে বলছে, সে নিজেই বলছে যে তার পাশের ঘর থেকে লাগছে, তার ওয়াইফ প্রেগনেন্ট, সে তার ওয়াইফকে সবার আগে দিয়ে আসছে, এরপরে হচ্ছে সে নিজে আসছে বাঁচতে। সিলিন্ডার ফাটছে, ফার্স্টে সিলিন্ডার ফাইটা পড়ে দেয়। হ্যাঁ পানি তো দেয়, এই যে পানি, এই যে এটা খাল, এটা খাল, এটা গুলশান খালের ওই পারে যে আগুন লাগছে। একের পাশে যে লেক রয়েছে, অর্থাৎ গুলশানের গুদারাঘাট নামে পরিচিত এই জায়গাটা, এর পাশে করাইল বস্তি, এই করাইল বস্তিতেই আগুনের এই তীব্রতা এবং ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন। কিচ্ছু বের করতে নেই, খালি ওই মাসে একটা বন্দুক আসছিল তোর মামি যাতে জলে বেরিয়ে গেছে, লাখ লাখ টাকা কিছু করেন না। এদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, একদিকে বাড়ছে, এইদিকে দেওয়াতে পানি দেওয়াতে ওই পশ্চিম পাশটা একটু সেফ আসছে, কিন্তু বেড়ে গেছে ওই পাশে, হ্যাঁ ওইদিকে বাইরে আমি গেছে। রেখে দিই, পরে কথা মনে। টিন কাঠ না, ইস, চিনের কারণে পানিটা ভিতরে যেতে ওই দিকে মাঝখানে মাঝখানে আমার সব ছেলে বটগাছে হয়, বটগাছে আমরা একটু নামাই আছি, বটগাছে নামাই। গুলশান করাইল বস্তিতে ওই যে আরি পাইছে এটা 3 ঘন্টা ধরে আগুন চলতেছে, এখনো পুরো ফুল, হাই পাওয়ার আগুন চলে। তাহলে তুমি কাজ করো না, ওই আর ভালো গেছে হ্যাঁ পুনানে আছো, পুনানে আছো। এমবির সাথে দিছে বেটা একটু আগে। আপনাদের সাইডে যায় পড়ায়
এরা যে একটা অবস্থা। না না আমার তো তখন তো ঠিকঠাক রাখি রাখ রাখ করে কল দেই লাইভে ঢুই ইস, আমি যখন প্রথমে আসছি এই বাড়িগুলো সব ঠিকঠাক, একদম ঠিকঠাক, আর চোখের সামনে সব জ্বলে শেষ হয়ে গেল। তুই ছাদের উপরে আরিফ আছে তোর লগে পুরো শেষ করাইল বস্তিটা। আমার সিস্টেম নাই ওখানে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নেভানোর, কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে চেষ্টার তুলনায় আগুনের ভয়াবহতা অনেক বেশি। আর এখানে অনেক ঘনবসতি হওয়ার কারণে গাড়ি নিয়ে চলাচল করা খুবই ডিফিকাল্ট, যার কারণে ফায়ার সার্ভিসের এখানে আসলে তাদের যে কর্মতৎপরতা শুরু করতে আসলে অনেকটা সময় লেগে গেছে। পাইছো তাহলে তোরা দুইজনে সাবধানে থাকিস, পুরো ব্যাপার আইয়ে পড়ছে। আচ্ছা সব আমরা রাখতে পারি। আচ্ছা ঠিক আছে। ও ই করো ও না না আমাকে মাল সব এই জায়গায় জিল পারে র্যাংছে রেহানে তোগো আনে তো কোনো মাল নাই, তোগো কাছে কি কোনো এই তোরা কি কোনো মাল আনছো? চোখের সামনে দেখলাম আগুনটা যখন লাগলো, মোটামুটি শুরু থেকেই আমি আগুন লাগার আধ ঘন্টার মধ্যে আমি এখানে ছিলাম, যখন মানুষ মাত্র পারাপার শুরু করেছে নৌকা দিয়ে। আমি অনেককে দেখেছি যারা বাচ্চার গায়ে কাপড় ছিল না, এক কাপড়ে বের হয়েছে। আমি এমন বাচ্চার সঙ্গে কথা বলেছি যে কোচিংয়ে গিয়েছিল, কোচিং থেকে সে পালিয়ে এসেছে, তার বাবা কোথায় জানে না, মা কোথায় জানে না। আমি আমার ফোন দিয়ে ওই ছেলেকে তার বাবার সঙ্গে কথা বলিয়েছি, আরো কয়েকজনের সঙ্গে আমার ফোনে কথা বলার সুযোগ করে দিয়েছি আমি, যারা আসলে জানে না কে কোথায় আছে। অনেকেই অফিসে ছিল, যারা বিভিন্ন জায়গায় কাজ করত, অনেকেই বাসায় ছিল, মানে সে এসে খুঁজছে তার প্রিয়জন কোথায়। আসলে সবার মধ্যে যে প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে, বা প্রথম যে আহাজারি সেটা হচ্ছে তার প্রিয়জন কোথায়, পরিবারের লোকজন কোথায়। মালামাল আমি খুব দু একজন মানুষকে দেখতে পেরেছি, হয়তো তারা ফ্রিজ কিছু বের করতে পেরেছে, টেলিভিশন নিয়ে আসতে পেরেছে, কিন্তু আমি 95% মানুষকে দেখেছি যারা শূন্য হাতে বের হয়েছে, কেউ কিচ্ছু আনতে পারেনি। তবে আগুনটা সন্ধ্যার আগে লাগার কারণে হয়তো তারা প্রাণে বেঁচে গেছে। যদি আগুনের সময়টা গভীর রাত হতো বা মাঝরাত হতো, সেই ক্ষেত্রে হয়তো প্রাণে বাঁচার সম্ভাবনাও তাদের খুব কম থাকতে পারত। ফায়ার সার্ভিস চেষ্টা করছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির ছাদে উঠে, কিন্তু আগুনের তাপ আমার গায়ে লাগছে অনেক দূর থেকে। সেখানে ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তবে আগুনটা পশ্চিম দিকে ফায়ার সার্ভিসের যে অ্যাক্টিভিটিসের কারণে সেটা পশ্চিম দিকে একটু ঠান্ডা হয়ে আসছে, এখন সেটা পূর্ব দিকে আবার বাড়ছে, পূর্ব দিকে ভয়াবহতা আবার বাড়ছে। পশ্চিমে একটু ঠান্ডা হয়েছে এখানে এই জায়গাটায় কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন। এখানে একটা বাড়ি পুরো ছারখার হয়ে গেছে, এই দিকে আগুনটা এখন বাড়ছে। আমি দেখতে পাচ্ছি এই সাইডে আমি একটা বড় গাছ পুরো ছারখার হয়ে গেছে, যেটা আমি দেখলাম এখানে দাঁড়িয়ে থেকে। আমি
একজনের সঙ্গে আমার শুরুর দিকে কথা হয়েছিল। সে নৌকা দিয়ে তার কিছু ফাইল পত্র নিয়ে আসছিল। তো সে বলছিল যে সিলিন্ডারের মাধ্যমে আগুনটা লেগেছে তার পাশের বাসায়, এবং তার ওয়াইফ সন্তান সম্ভাবা, সে সবার আগে তার ওয়াইফকে তার বাবার বাসায় রেখে আসছে এবং সে তার প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে কোনো রকম যানটা নিয়ে বের হতে পেরেছে। এবং তিনি দোষারোপ করছিলেন আমার সঙ্গে, যখন আমি প্রথম লাইভে ছিলাম, আমার ফার্স্ট পার্টের লাইভে ছিলাম, সেখানে তার বক্তব্যগুলো আছে। সে আসলে বলছিল বারবার যে আগুনটা কিভাবে লাগলো, কেন লাগলো, এবং আগুনের এই লাগার পেছনে আসলে দায়ী কারা বা কেন আসলে এমনটা হয়েছে। আগুনের তীব্রতা কতটা, আসলে এখন রাত, তো রাতের কারণে এই জায়গাটা অন্ধকার। নৌকা ছাড়া এখানে যোগাযোগের ভালো খুব একটা মাধ্যম কিন্তু নেই। গোদারাঘাট আপনারা অনেকেই চেনেন, গুলশান একের যে গোদারাঘাট, সেখানে নৌকাই সবচেয়ে বড় আসলে যানবাহনের মাধ্যম, যার কারণে খুব বেশি মালামাল তারা আনতে পারেনি। কিন্তু এখন পর্যন্ত পুরে ছারকার হয়ে গেছে অনেক কিছুই। এখন আগুনটা পশ্চিম দিক থেকে, এই যে ফায়ার সার্ভিসের একটা টিম আমি দেখতে পাচ্ছি নৌকা দিয়ে এই মুহূর্তে তারা যাচ্ছে এই পাশ দিয়ে। যখন আসলে পুরে শেষ হয়ে গেছে, যখন পুরে শেষ, তখন তারা নৌকা দিয়ে কিন্তু একটা গুলশানের মেন রাস্তা থেকে ফেরি দিয়ে তারা কিন্তু একটা নৌকা দিয়ে তারা, দেখতে পাচ্ছি আমি অন্ধকার একটা নৌকা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা যাচ্ছে। ফায়ার সার্ভিসের একটা টিম যাচ্ছে এই পাশ দিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। কিন্তু নৌকা দিয়ে গিয়ে তারা আসলে মেশিন হয়তো ওখানে সেট করবে, মোটর, তারপরে হয়তো পানি তারা দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবে। কিন্তু ততক্ষণে যা ঘটার কিন্তু ঘটে গেছে। দেলোয়ার, এটা হচ্ছে রাজধানীর করাইল বস্তিতে, গুলশান একের যে করাইল বস্তি গোদারাঘাট, সেখানে এই বস্তিতে হচ্ছে আগুনটা লেগেছে। আচ্ছা, ওই বিল্ডিংটা তো ছেলে পেলেরা দাঁড়ানো ছিল না যেটাতে আগুন লাগছে, ওই যে ওই বিল্ডিংটার মধ্যে আমি প্রায় আধ ঘন্টা আগে দেখছিলাম, এটার উপরে অনেক লোকজন। হ্যাঁ হ্যাঁ, ওই ওই বিল্ডিংটার উপরে, হ্যাঁ মসজিদের উপরে অনেক লোক ছিল। তাহলে মসজিদের ছাদটা পুড়তেছে, তাই তো? ওই যে এখানে উঁচু একটা গাছ দেখা যাচ্ছে, এর পাশে একটা চারতলা ভবন, মসজিদ ভবন, সেটার ছাদটাই এখন আসলে দাউ দাউ করে জ্বলছে। এরা ওই যে ওই সামনে যাচ্ছে, ভাই কেমনে করবে আগুনে?